হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। দেখো আমাদের এবিটি টেস্ট সিরিজ কন্টিনিউটি চলছিল। তো আমরা ফার্স্ট ইলেকট্রোস্ট্যাটিক্স কমপ্লিট করে এসেছি, কারেন্ট ইলেকট্রিসিটিও কমপ্লিট করে এসেছি। তারপরে আমরা ম্যাগনেটিজম এর সঙ্গে দেখো 3টা ইউনিট একসঙ্গে করাচ্ছিলাম, ওটাও কমপ্লিট করে এসেছি। 5টা করে সেট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো বর্তমান আমরা মডার্ন ফিজিক্সের সিরিজে চলে আসছি। তো মডার্ন ফিজিক্সের দেখো আমি একসঙ্গে তোমাদের কোয়ান্টাম তত্ত্ব থেকে একদম কমিউনিকেশন সিস্টেম যে রয়েছে, মানে ইউনিট 7, 8, 9, 10 চারটা ইউনিটকে একসঙ্গে করাবো। মানে শুধুমাত্র অপটিক্স ছাড়া বাকি যে পার্টটা রয়েছে, বাকি পার্টটাকে নিয়ে আমরা বর্তমান আলোচনা করব। তোমরা হয়তো বলেছিলে যে স্যার অপটিক্সের কিছুটা শুরু করুন, অপটিক্সে হয়তো কারো কারো কঠিন লাগে। তো দেখো আমি বলবো বাবু, দেখো মডার্ন ফিজিক্স এমন একটা টপিক না যে তোমাকে ভালো নাম্বারও দেবে। যারা হয়তো তোমরা পাস করতে চাইছো বা মোটামুটি একটা অ্যাভারেজ নাম্বার পেতে চাইছো, তাদের জন্য মডার্ন ফিজিক্সটা মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো এতদিন পর্যন্ত তোমরা দেখেছো কি, হয়তো কেউ কেউ দেখেছো, কেউ কেউ দেখোনি, তো কোনো ওটা ম্যাটার করে না। বাট একটা কথা মাথায় রাখবে, মডার্ন ফিজিক্সকে যদি তুমি মিস করে যাও তাহলে কিন্তু তোমার হাত থেকে অনেক নাম্বার চলে যাবে। কেন মডার্ন ফিজিক্সের উপরে রয়েছে 21 মার্কস, বুঝতে পারলে? 21 নাম্বার রয়েছে তোমাদের। তো 21 নাম্বার তোমাদের যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বে। কেমন? তো আমি আমার প্রিভিয়াস লেকচারে দেখো আমি অ্যানাউন্স করে দিয়েছি যে আমার অফিসিয়াল চ্যানেলে তোমরা অফলাইন টেস্টগুলো পেয়ে যাবে। তো পিডিএফ ফরম্যাটে আমি দিয়ে দিচ্ছি টাইপ করে। তো যারা যারা এখনো পর্যন্ত গ্রুপে জয়েন হওনি, তোমরা টেলিগ্রামে যাও, টেলিগ্রাম ফিজিক্স বিদ অফিসিয়াল চ্যানেলে জয়েন করে যাও। জয়েন করে তোমরা টেস্টের কোশ্চেনগুলো কালেক্ট করো। কেন টেস্টটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ একটা টেস্ট দিলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনটা কেমন, অথবা তোমার প্রিপারেশনটা কত বাকি, তুমি নিজেকে রিকভারি করতে পারবে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে যে তুমি কতটা প্রিপেয়ার। তো সেখানে দেখো অনেকে টেস্ট দিচ্ছ, অনেকে রেসপন্স করছে, দেখতে পাচ্ছি, ভালো লাগছে। তো আবার কিছু জন বলছো যে স্যার এই কোশ্চেনগুলো আমি তো সবগুলো পেরে যাচ্ছি, তো আমার প্রিপারেশন কি একদম ফুলফিল? দেখো আপাত দৃষ্টিতে তুমি মনে করতে পারো যে তোমার প্রিপারেশন অনেকটাই ভালো। দেখো একটা কথা মাথায় রাখবে, কারোর কোনোদিন প্রিপারেশন ফুল হয় না। তো তুমি হয়তো তুমি দেখো এই সমস্ত কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারছো, তোমার খুব ভালো লাগছে এবং অবভিয়াসলি তুমি অনেকটা এগিয়ে, বাট নট কমপ্লিট। কমপ্লিট জীবনে ভাববেই না কোনোদিন যে আমি কমপ্লিট। তোমাকে আরো হার্ডওয়ার্ক করতে হবে। ওই কোশ্চেনগুলো আবার তুমি রিভাইজ মারো, আবার তুমি ওই ম্যাথগুলোকে প্র্যাকটিস করো। কেন? একটা কথা বারে বারে বলে দিচ্ছি, প্র্যাকটিস ছাড়া কিন্তু ফিজিক্স অতি সহজে নামবে না। কেন? যে কোনো সায়েন্সের সাবজেক্ট, তুমি কেমিস্ট্রিতে যাও, ফিজিক্সে যাও, ম্যাথামেটিক্সে যাও, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার এক্সাম হলে টাইম কম লাগবে এবং তুমি তত কনফিডেন্স থাকবে তোমার মধ্যে। ঠিক আছে? তুমি তত কনফিডেন্ট হবে। কেমন? তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, তুমি প্র্যাকটিস করো। আরো আমি পরপর টেস্ট সিরিজগুলো দিচ্ছি, তো সেগুলো তোমরা দেখো। যারা যারা এক্সাম দিচ্ছ, অবভিয়াসলি অনেকে অ্যান্সার চাইছো। তো দেখো বাবু, মানে এত কিছু সব টেক আপ করে না, অফলাইনের এত স্টুডেন্টের খাতা কাটা, তারপরে তোমার কোশ্চেন তৈরি করা, একটু ব্যস্ত থাকি, তোমাদের এসএমএস খুব একটা দেখতে পাই না। তো মানে বেসিক্যালি আমি দেখো এরকম অ্যান্সার শিট আমি তৈরি করে রাখি না। যেরকম কোশ্চেন দিয়ে মানে দেওয়ার হয়, আমি মন গড়া কোশ্চেন দিই, আমার মতন করে কিছু কোশ্চেন দিই। কিছু কোশ্চেন তোমাদের অবভিয়াসলি তোমাদের বইপত্র রয়েছে, সেগুলো থেকে তোমরা আমি কালেক্ট করে দিই। তো সব সময় তো পুরো অ্যান্সার শিট একদম রেডি করে রাখতে পারি না, আমি তো খাতা কাটি, আমি আমার নিজের মাথার মধ্যে থাকে। তো আমি যদি ভুলেও যাই আবার আমি অঙ্কটা করে নিই, তো আমি খুব একটা লিখেও রাখি না। তো দেখবে আমি তৈরি করে 2-1 দিন সময় দাও, আমি একটু তৈরি করে সবাইকে প্রোভাইড করব। ঠিক আছে? আর যার যেগুলোতে কম মানে রয়েছে অঙ্ক, যদি কেউ কোনো বুঝতে না পারো নিউমেরিক্যালে, অবভিয়াসলি কমেন্ট সেকশনে আমাকে জানিও। কেমন? তো দেখো এগুলো একটু মেনটেন করে যাও, আর দেখবে দিলে প্রিপারেশন একদম ঠিকঠাক থাকবে, ফাটাফাটি রেজাল্টও হবে। ঠিক আছে? আর বেশি ভয় পেও না। দেখো একটা কথা মাথায় রাখবে, হার্ডওয়ার্ক তোমাকে অবশ্যই করতে হবে। হার্ডওয়ার্ক এমন একটা জিনিস, এমন একটা কি না, সব সাকসেসের একটাই কি হচ্ছে হার্ডওয়ার্ক। তুমি যদি হার্ডওয়ার্ক করতে শিখে গেছো তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। তো দেখো তোমরা প্রত্যেকে একটু হার্ডওয়ার্ক করো। হার্ডওয়ার্ক করলে তুমি দেখবে তোমার কনফিডেন্স লেভেলটা অন্য জায়গায় যাবে। আর দেখো একটা কথা তোমাদের প্রত্যেকেই বলছি যে এক্সামে রেজাল্ট নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা করো না। কেন? দেখো সেটা তোমাদের হাতে নেই, আর এখনো কোশ্চেন পাওনি। তো তোমাদের তো এখন প্রেডিক্ট করাও মানে নয়, কাজও নয়, বা তোমরা প্রেডিক্ট করতেও পারবে না যে কোশ্চেন কেমন হবে, কঠিন হবে, সহজ হবে, তাই না? তো এত কিছুতে মাথা গলিও না। কে কি বলছে না বলছে ডাজ নট ম্যাটার।
তোমার কাছে একটাই আছে, যেটা তোমার হার্ডওয়ার্ক। অন্তত তুমি এক্সামের শেষে, পেপারটা দেওয়ার শেষে তুমি যেন বলতে পারো যে আমি হারিনি, আমি হার্ডওয়ার্ক করেছি। এবার তুমি ভাববে হয়তো রেজাল্ট কমে গেল, তোমার বন্ধু রেসপেক্টে বা বান্ধবীর রেসপেক্টে তোমাদের রেজাল্ট কমে গেল, কিচ্ছু যায় আসে না গো বাবু, কিচ্ছু যায় আসে না। নাম্বার তুমি 10 নাম্বার কম পেয়েছো তোমার বান্ধবীর সাপেক্ষে, বন্ধুর সাপেক্ষে, তাই না? কোনো যায় আসে না। কারণটা কি দেখো, যে তুমি যে এই হার্ড ওয়ার্ক করতে শিখে গেলে না, এই হার্ড ওয়ার্কটা তোমাকে অন্য কাজে দেবে, এই হার্ড ওয়ার্কটা তোমাকে অন্য জায়গায় কাজে লাগবে। তুমি হার্ড ওয়ার্ক করতে শিখে গেছো, তুমি কষ্ট করতে শিখে গেছো, তুমি রাত জেগে পড়তে শিখে গেছো, তুমি সকালবেলা উঠে পড়তে শিখে গেছো। এই যে স্যাক্রিফাইস তোমার মধ্যে চলে এসছে না, মোবাইলকে দূরে রেখেছো, তুমি সব কিছুকে এক সাইডে রেখে তুমি পড়াশোনায় ফোকাস করেছো, দিস ইজ ইম্পর্টেন্ট। এইটা অনেকে আনতেই পারে না। ওই জন্য তুমি যাতে পেপার এক্সাম শেষে তুমি যেন বলতে পারো আমি হার্ড ওয়ার্ক করেছি, আমার রেজাল্ট কি হলো না হলো ডাজ নট ম্যাটার। ঠিক আছে? তো দেখবে এইটা একটু মাথায় রেখো। আর রেজাল্ট কি হবে না হবে একদম চিন্তা থেকে দূরে থেকো, চিন্তা করে কোনো লাভ হবে না। রিল্যাক্স থাকো, রিল্যাক্সে পড়াশোনা করো, এটা মাথায় রাখবে। যে তোমার মধ্যে যদি মাথার মধ্যে সবসময় যদি টেনশন থাকে পারবো কি পারবো না, অমুক করবো তমুক করবো, হ্যাঁ এটা হলো না সেটা হলো না, কিছু করতে পারবে না। তো আগে মাথা থেকে সব ঝেড়ে ফেলো যে না, আমাকে পুরো একদম ঠান্ডা মাথায় আমাকে ক্যালকুলেশন করতে হবে, স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যে সকালবেলা উঠে কি করব, 10টার সময় কি করব, 12টার সময় কি করব, 1টার সময় কি করব, প্রত্যেকটা স্ট্র্যাটেজি সাজাও। তুমি স্ট্র্যাটেজি সাজালে তুমি নিজেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে? আর দেখো বেশি দিন বাকি নেই এক্সামকে, তো একদম সিরিয়াস হয়ে যাও। যারা যারা এখনো পর্যন্ত হয়তো একটু সিরিয়াস হওনি, তোমরা অতি অবশ্যই বলবো তোমাদেরকে সিরিয়াস হয়ে যাও, আর বেশি সময় নেই, বারে বারে বলছি। তো আর একটা কথা যেটা বলবো, যে যারা এভারেজ তোমার নাম্বার পেতে চাইছো, তারা তো একদম কেউ মডার্ন ফিজিক্সটাকে মিস করো না বাবা। মডার্ন ফিজিক্স হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং অনেকটা বেশি মার্কস, এবং প্রত্যেকেই পায়, শুধু তুমি নয়। মানে যত রকম নর্মাল ক্যাটাগরি স্টুডেন্ট, মানে হাই ক্যাটাগরি স্টুডেন্ট, তো লোয়ার ক্যাটাগরি স্টুডেন্ট, প্রত্যেকটা বাচ্চা মডার্ন ফিজিক্সে মার্কস তুলে নেয়। মডার্ন ফিজিক্স হচ্ছে এমন একটা টপিক যেটা থেকে প্রত্যেক স্টুডেন্ট নাম্বার পায়, এবং সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে তারা লিখে আসতে পারে, এবং সঠিক মার্কসও পায় তারা। কেমন? তো দেখো চলো আর বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো মডার্ন ফিজিক্সের আমরা সেট 1টাই আজকে করাচ্ছি। তো চলো আজকে আমরা দেখো তো মডার্ন ফিজিক্সের সেট 1টা নিয়ে আলোচনা করছি, হয়তো অনেকে তোমরা করেও নিয়েছো। তো দেখো যাদের যাদের কোথাও ডাউটস আছে তো একবার তোমরা ভেরিফাই করে নাও। আর একটা কথা বলবো, যারা যারা দেখোনি বা এবিটিএটাকে মনে করছো যে এবিটিএ করবো না, এবিটিএ না করলে শুধু থিওরি পড়বে, দেখো থিওরি তোমাকে পড়তেই হবে, থিওরি না পড়লে তুমি পারবে না। তো থিওরি পড়ার পরে তুমি কিন্তু এবিটিএ এর প্রবলেম কষে যাবে। বারে বারে বলছি মডার্ন ফিজিক্সটাকে একদম আন্ডার এস্টিমেট করো না, মডার্ন ফিজিক্সটা টু মাচ ইম্পর্টেন্ট, বারে বারে বললাম। ওকে, তো দেখো পেজ নাম্বার SC1 আমরা আসছি মডার্ন ফিজিক্স। ওকে, মডার্ন মানে দেখো মডার্ন ফিজিক্সের মধ্যে সবই রয়েছে, কিন্তু সেমিকন্ডাক্টর, কমিউনিকেশন সিস্টেম সবই রয়েছে। তো দেখো ইউনিট 7 রয়েছে, ইউনিট 8 রয়েছে, 9 and 10। ঠিক আছে? তো কি কি রয়েছে বললাম, কোয়ান্টাম ফিজিক্স, তারপরে হচ্ছে কি তোমার অ্যাটমিক নিউক্লিয়ার, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স ডিভাইস, ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপরে কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে? মানে অপটিক্স ছাড়া বাকি পার্টটা পুরোটাই রয়েছে। কেমন? চলো, আর যারা যারা দেখো এখনো পর্যন্ত মানে তোমরা দেখোনি এই ভিডিওগুলো, অতি অবশ্যই তোমরা দেখে নাও। কেন আমি তো বলবো তোমাদের জন্য এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট। যারা মোটামুটি রেজাল্ট করতে চাইছো তোমাদের জন্য এই সমস্ত ভিডিও আই থিঙ্ক মোর বেনিফিটেড। ওকে, চলো। আর যারা যারা দেখো চ্যানেলে নতুন, তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? কেন তোমরা ফিউচারে অনেক বেশি বেনিফিট হবে চ্যানেলটা থেকে। ঠিক আছে? তো চলো মার্কস ডিভিশনটা আমি একটু দেখে নিই। দেখো কত নম্বরের কোশ্চেন আসে মডার্ন ফিজিক্স থেকে। দেখো 21 মার্কস, বুঝতেই পারছো কত নাম্বার। তো এটাকে একদম আন্ডার এস্টিমেট করো না, কেন এটাতে এত নাম্বার থাকে না, এবং ইজি নাম্বার থাকে, প্রত্যেকটা স্টুডেন্ট পারে এটা, বারে বারে বলছি। তো এটাকে আন্ডার এস্টিমেট একদম করো না বাবু। দেখো এমসিকিউ কটা থাকে, এমসিকিউ থাকে বলো তো 4টা থাকে, এমসিকিউ থাকে 4টা। এসএকিউ থাকবে তোমার হচ্ছে একটাই থাকে এসএকিউ, 1 নাম্বার। 2 মার্কসের কোশ্চেন থাকবে কটা না, দুটো থাকে, 2 নম্বরের কোশ্চেন থাকে দুটো। কেমন? আর হচ্ছে 3 নম্বরের কোশ্চেন থাকে কটা না, 4টা।
3 নম্বরের কোশ্চেন থাকে দেখো 4টা, এইখানে কিন্তু একটা হিউজ মার্কস থাকে বুঝলে, 3 নম্বরে 4টা কোশ্চেন মডার্ন ফিজিক্স থেকে, এবং এটা পারে প্রত্যেকেই, তোমরাও পারবে, একটু ভালো করে পড়াশোনা করো কেমন। তাহলে চলে এসো, দেখো টোটালটাকে মেলাও, 21 মার্কস হচ্ছে। ওকে, তাহলে 21 মার্কসটা ফিজিক্সে মানে এনাফ নাম্বার। আর যারা যারা ভাবছো যে পাস মার্ক দরকার, তো মডার্ন ফিজিক্সটাই শুধু করে যাও, মডার্ন ফিজিক্স করলেই তুমি পাস হয়ে যাবে কেমন। চলো নেক্সট দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো, সেকশন 1 এমসিকিউ। ওকে, দেখো ফার্স্ট কি বলছে, এম ভর এবং ই গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের সংশ্লিষ্ট বস্তু তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য হবে। দেখো এই হচ্ছে প্ল্যান কনস্ট্যান্ট, তো আমাকে এই রকম ফর্মুলা দিয়েছে, তো কি হবে যেমন, তাই তো। একটা পার্টিকেল বলছে কি, পার্টিকেলের মাস হচ্ছে m, আর তার কাইনেটিক এনার্জি গতিশক্তি কত বলেছে ই। তাহলে বলছে বস্তু তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। দেখো তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে আমরা জানি ভরবেগের একটা সম্পর্ক জানি, কি বলতো, ডি ব্রগলি প্রকল্প, ডি ব্রগলি প্রকল্প, তাই তো। ডি ব্রগলি প্রকল্প থেকে আমরা কি জানি গো, দেখো একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সমান কত হবে, h বাই একটা কোণার মোমেন্টাম হবে, হ্যাঁ কি না। p, তো p মানে ভরবেগ, তাই না। তাহলে দেখো আবার আমরা কি জানি বলবো, গতিশক্তি সমান, আমরা গতিশক্তি সমান কি জানি, হাফ অফ mv স্কয়ার, হ্যাঁ কি না। তাহলে হাফ অফ mv স্কয়ার, এইটাকে আমরা বলতে পারি p স্কয়ার বাই 2m, ঠিক আছে, এটা তো ভরবেগ, ভরবেগ বাই 2m। তাহলে আমরা বলতে পারি না p ইকুয়াল টু রুট ওভার অফ 2me, হ্যাঁ কি না। এইখানে ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে h বাই কত হবে, রুট ওভার অফ 2 অফ m অফ e, হ্যাঁ কি না। তাহলে ল্যামডা সমান কত হলো, যে h বাই রুট ওভার অফ 2me। দেখো h বাই রুট ওভার অফ 2me, দেখো অপশন ডি, h বাই রুট ওভার অফ 2me। ওকে, এটা হচ্ছে কণাটার মাস, আর এই হচ্ছে কাইনেটিক এনার্জি, তোমাকে বলেই দিয়েছে একটা ইলেকট্রনের, ঠিক আছে। তাহলে এটা ইলেকট্রনিক মাস, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, তাহলে তার ওয়েভলেন্থ কত হবে, তরঙ্গ দৈর্ঘ্য h বাই রুট ওভার অফ 2me। এটা দেখো আমরা তো জানি ডি ব্রগলি প্রকল্প থেকে, ঠিক আছে। চলো দেখো একদম সহজ কোশ্চেন, এবং এগুলো পারবে, বারে বারে বলছি, এই যে প্রকল্পগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। ডি ব্রগলি প্রকল্প খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো। আচ্ছা নেক্সট, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধ জীবনকাল হচ্ছে কত, অর্ধ জীবনকাল মানে টাও দ্বারা রিপ্রেজেন্ট করে, তাহলে টাও সমান হচ্ছে 10 মিনিট ধরে নাও। ওকে নেক্সট, আচ্ছা প্রাথমিক নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে, তাহলে n নট, n নটটা কত হচ্ছে, n নটটা হচ্ছে কত বলো তো, এত হলে কত সময় পড়ে, তাই তো। n নটটা হচ্ছে 600 হলে কত সময় পরে 450টি নিউক্লিয়াস বিঘটিত হবে, বিঘটিত হয়ে গেছে, তাই তো। তাহলে অবশিষ্ট থাকবে কত, তাই না। তাহলে অবশিষ্ট থাকবে কত না, n নট মাইনাস ওই যে ওই পার্টটা, হ্যাঁ কি না, এতটি নিউক্লিয়াস বিঘটিত হয়ে গেছে, তাহলে এখানে অবশিষ্ট থাকবে কত, সাপোজ আমি n ধরে নিচ্ছি, তাহলে বিঘটিত হয়ে গেছে কত 450টি, তাহলে বর্তমান অবশিষ্ট পড়ে আছে কত না 600 মাইনাস 450 নাকি, তাহলে কত হচ্ছে 150, তাহলে 150টা অবশিষ্ট পড়ে আছে। একদম ডাইরেক্ট ফর্মুলা, তাহলে কত সময় নাকি, টাইমটা এখানে তোমাকে কাউন্ট করতে হবে। দেখো একদম ডাইরেক্ট ফর্মুলাতে যাবো, একটাই ফর্মুলা মাথায় রাখবে। দেখো রেডিও অ্যাক্টিভ দিকে মানে তোমার যেটা তেজস্ক্রিয় বিঘটনের একটাই সূত্র খুব ভালো করে মুখস্থ রাখবে, ওই সূত্রটা তোমার প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। তাহলে চলে এসো, এই ফর্মুলাটা নিউ নট বাই নিউ, আরে সরি n নট বাই n ইকুয়াল টু কত, 2 টু দি পাওয়ার t বাই টাউ, এটা হচ্ছে লাইফ টাইম, হ্যাঁ কি না, অর্ধায়ু, তাই তো, মানে আমার মানে হাফ লাইফ টাইম, অর্ধ জীবনকাল কত বলে দিয়েছে 10 মিনিট, তাই তো। তাহলে এইটা হচ্ছে তোমার ফর্মুলা, ওকে, এইটা হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে এবার চলে এসো, উপরে কত হবে 600, নিচে কত হবে 150 নাকি, তাহলে 2 টু দি পাওয়ার t বাই কত 10 হবে, হ্যাঁ কি না। তাহলে এখানে কত বলো তো 15 4 60, মানে আমরা বলতে পারি 2 স্কয়ার বলতে পারি না, 4টাকে 2 স্কয়ার বলতে পারি। তাহলে এদিকে হচ্ছে 2 টু দি পাওয়ার কত t বাই 10, হ্যাঁ কি না। তাহলে দুটো দেখো পাওয়ার একদম সূচকের নিয়ম লাগাও, তাহলে পাওয়ার কে আমি কম্পেয়ার করতে পারি, তাহলে এইরকম লিখতে পারি, দেখো 2 ইকুয়াল টু t বাই 10 লিখতে পারি, তাই না।
তাহলে 10 সমান কত হবে 20, তাহলে এটা t ইকুয়াল কত 20 মিনিট। আচ্ছা অপশন সি দেখো 20 মিনিট হবে না, তাহলে আমরা পেয়ে গেলাম t ইকুয়াল 20 মিনিট। তো বারে বারে বলছি দেখো এই যে ইকুয়েশনটা না, এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। ওকে, তো এই ইকুয়েশনটা প্রত্যেকই তোমরা ভালো করে মাথায় রেখে দাও, ঠিক আছে। অথবা তোমরা কোনো জায়গায় দেখবে n/n0, তাহলে হাফ করে দেবে, মানে 1/2 করে দেবে, ঠিক আছে। 1/2 করে দিলে তার থেকে এটা মনে রাখা সুবিধা, আই থিংক। দেখো এটা মনে রাখা সুবিধা, n0/n করে দেবে, ঠিক আছে। তাহলে একদম শুরুতে তার সংখ্যা, তোমার নিউক্লিয়াসের সংখ্যা, তারপরে অবশিষ্ট কতটা পড়ে থাকলো, ঠিক আছে। মানে রিঅ্যাকশন হওয়ার পরে সে তো বেরিয়ে যাচ্ছে পরপর তো তার তোমার নিউক্লিয়াসের তার বিঘটন ঘটছে না, নিউক্লিয়াস যত ডিকে হচ্ছে তত তার সংখ্যা কমছে, অ্যামাউন্ট কমে যাচ্ছে, তো অ্যামাউন্টের অবশিষ্ট কতটা পড়েছে এইটা, ঠিক আছে। চলো, তো এটা মাথায় রাখবে 20, অপশন সি। ওকে, 20 মিনিট। নেক্সট চলো, একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারক আউটপুট হলো, দেখো আবার ফুল ওয়েভ রেকটিফায়ার চলে এসেছে। তো ফুল ওয়েভ আর হাফ ওয়েভ রেকটিফায়ারটা মানে মোস্ট ইম্পর্টেন্ট, থিওরিতে কেন এমসিকিউতে কেন সব সময় মাথায় রাখবে, ঠিক আছে। ফুল ওয়েভ রেকটিফায়ার কি হয় বাবু, যে আমরা ইনপুট জানি, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, মানে এটা হচ্ছে ভোল্টেজের সাপেক্ষে আমি যদি টাইমের একটা গ্রাফ টানি, তাই তো কি হয় না, আমি ইনপুটে কি দিই এসি কারেন্ট দিই না, তো এরকম একটা সাইন ওয়েভ হচ্ছে, তাহলে আউটপুট কি হয় বাবু, এটা টি আর এটা দেখো সেই ভোল্টেজ হচ্ছে, বাট আউটপুটে কি হবে, এখানে দুটো লুপকে সে কাজে লাগায়, দুটো লুপকে সে আউটপুট ভোল্টেজ দেবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে, দেখো প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এও দেখো একটা ভোল্টেজ শো করাবে, এও ভোল্টেজ শো করাবে, এও ভোল্টেজ শো করাবে, সরি এও ভোল্টেজ শো করাবে, এও ভোল্টেজ শো করাবে, এও ভোল্টেজ শো করাবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা আপার বা লোয়ার লুপের জন্য আমরা কি পাবো, এখানে ভোল্টেজ পাবো, ঠিক আছে। তো এই যে ভোল্টেজটা কি পেলাম না, এটা হচ্ছে আউটপুট, নিচেরটা হচ্ছে আউটপুট আর উপরেরটা হচ্ছে ইনপুট, নিচেরটা হচ্ছে আর উপরেরটা হচ্ছে ইনপুট, কেমন। তো দেখো এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। তো এটার ক্ষেত্রে মাথায় রাখবে যে এটা এসি, আরে সরি এটা তো এসি, ইনপুট তোমার এসি ছিল, কিন্তু এটা যে তৈরি হলো কি ডিসি, এটা কি হলো ডিসি কারেন্ট, এটা যে তৈরি হলো ডিসি কারেন্ট। এবং ডিসি কারেন্ট কিন্তু স্টেডি নয়, কিন্তু ডিসি কারেন্ট দেখো এরকম হলেও আমরা ডিসি কারেন্টটাকে স্টেডি বলবো, ঠিক আছে। এটা ডিসি কারেন্ট তো বটে, বাট ফ্ল্যাকচুয়েটিং, তাই তো। স্পন্দিত একমুখী ভোল্টেজ কি হবে, স্পন্দিত মানে সে হচ্ছে ভাইব্রেশন হচ্ছে, মানে স্পন্দন হচ্ছে, তাই তো। মানে একটা স্টেডি নয়, ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, এরকম করে তার ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, ঠিক আছে। যাই হোক এরকম করে তার ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, ঠিক আছে, এরকম করে তার ফ্ল্যাকচুয়েশন হচ্ছে। তো আমরা এটাকে দেখো তোমার সমবর্তী, একটি সমবর্তী ভোল্টেজ আমরা বলতেও পারতাম, কিন্তু সমবর্তী ভোল্টেজ বলতে পারবো না, একমুখী ভোল্টেজ বলতে হবে, এবং বলতে হবে স্পন্দিত, মানে এ ফ্ল্যাকচুয়েট হচ্ছে। ওকে, তাহলে দেখো অপশন ডি হবে আমার কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ক্লিয়ার। নেক্সট দেখো, একটা দূরদর্শনে সম্প্রচারের জন্য যে কম্পাঙ্কের সীমা ব্যবহার করা হয় বা হলো, ঠিক আছে, তা কত হবে দূরদর্শনের জন্য। দূরদর্শন মানে তোমরা জানো টেলিভিশন বা টিভি, তাই না। দেখো কমিউনিকেশন সিস্টেম থেকে 3 নাম্বার আসবে, এবং 3 নাম্বার ইজিলি পাওয়া যাবে কখন, যদি তুমি কিছু ডাটা মাথায় রাখো, নাহলে কিন্তু তুমি দেখবে তোমাকে ছেড়ে চলে আসতে হবে। কেন কমিউনিকেশন সিস্টেম তো দেখো খুব একটা বিশাল, তোমার তার মধ্যে ফিজিক্স নেই, ক্যালকুলেশন নেই, বেশি নিউমেরিক্যাল নেই, একটাই শুধু নিউমেরিক্যাল রয়েছে তোমার সে টিভির জন্য, অ্যান্টেনার হাইট কত হবে, আপ ডাউন, সেটা যাই হোক ওইটা যখন আসবে তোমাদের করাবো। তো এখানে ম্যাক্সিমাম কিছু ডাটা তোমাকে মাথায় রাখতে হবে, ওই ডাটা তুমি যদি মাথায় রেখে দাও তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে মার্কস পাওয়া, কেমন। চলো কি হবে এখানে দেখো, এই যে চেয়ারটা না, এই চেয়ারটা তোমাকে মাথায় রাখতে হবে। কি বলেছে দেখো এখানে, অতি অল্প কম্পাঙ্ক, অতি অল্প কম্পাঙ্ক, বা আমরা এখানে কি বলবো ভেরি লো যদি বলি আমরা, তাহলে দেখো অতি অল্প কম্পাঙ্ক ভেরি লো ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে দেখো 3 থেকে 30 কিলো মানে হার্টজ। তার জন্য কি কোথায় কোথায় লাগবে, জাহাজ বা উড়োজাহাজের ক্ষেত্রে, বা ডুবো জাহাজের অবস্থান, হ্যাঁ ডুবো জাহাজের যোগাযোগ রক্ষা করার জন্য আমরা কিন্তু এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইউজ করি। আবার তার থেকে চলে এসো একটু বেশি, যেটাকে বলছি স্বল্প কম্পাঙ্ক, লো ফ্রিকোয়েন্সি রেঞ্জ,
সেটা রেঞ্জটা কত না 30 থেকে 300 কিলো হার্জ, যেটা হচ্ছে জাহাজ বা উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে, এবং মানে তোমার হচ্ছে এএম রেডিও কি অ্যামপ্লিটিউড মডিউলেশন রেডিওকে তৈরি করার জন্য এই সমস্ত ফ্রিকোয়েন্সি তৈরি নয়, এই যে সিগন্যালটা আমরা ইউজ করব, তো এই জন্য আমরা কাজে লাগাবো কি স্বল্প তোমার কম্পাঙ্ক লো ফ্রিকোয়েন্সি রেঞ্জ। তারপরে চলে এসো দেখো মাঝারিতে কি আছে না 300 কিলো মানে হার্টজ থেকে 3 মেগা হার্টজ পর্যন্ত। দেখো এখানে কি না মাঝারি দূরত্বে রেডিও সম্প্রচার করা হবে, কি বললাম মাঝারি দূরত্বে রেডিও সম্প্রচার করব, তার জন্য কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইউজ করব না 300 কিলো হার্টজ থেকে 3 মেগা হার্টজ পর্যন্ত। ক্লিয়ার? নেক্সট এবার দেখো হাই ফ্রিকোয়েন্সি বা এই যে হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জ, উচ্চ কম্পাঙ্ক বা হাই ফ্রিকোয়েন্সি অথবা হ্রস্ব তরঙ্গ, দ্যাট মিন্স শর্ট ওয়েভ, যেটাকে আমরা এইটা বলি। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমরা কি করব, এর রেঞ্জটা দেখো 3 থেকে 30 মেগাহার্টজ, সেটা হচ্ছে বেশি দূরত্বের রেডিও সম্প্রচার, বিভিন্ন ধরনের অতি দূর সম্প্রচারের কাজে আমরা কাজে লাগাবো। ঠিক আছে? নেক্সট এবার চলে আসবে দেখবে ভেরি হাই ফ্রিকোয়েন্সি সুউচ্চ কম্পাঙ্ক, যার রেঞ্জটা দেখো 30 থেকে 300 মেগাহার্টজ। কেমন? যেটা কোন কোন কাজে লাগাবো দেখো ম্যাক্সিমাম, দেখো আমরা এই রকম যে ওয়েদার রিপোর্ট যে পাই না, দেখো আবহাওয়ার যে রেডিওতে আমাদের শোনা হয়, ঠিক আছে, আবহাওয়ার সম্প্রচার দেওয়া হয়, টেলিভিশন দেখবে টেলিভিশন সম্প্রচার, ঠিক আছে, তো টেলিভিশন সম্প্রচারের জন্য আমরা এই সমস্ত রেঞ্জ আমরা ইউজ করব। ঠিক আছে? তো টেলিভিশন সম্প্রচার অথবা এফএম রেডিও ফ্রিকোয়েন্সি মডিউলেশন রেডিও কাজে আমরা এটা ইউজ করব। তারপরে হচ্ছে দেখো ভেরি হাই বা আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, ওকে, ভেরি হাই তো হয়ে গেল, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, ওকে, যার রেঞ্জটা হচ্ছে দেখো 300 মেগাহার্টজ টু 3 গিগাহার্টজ, যেটা হচ্ছে দেখবে টেলিভিশন সম্প্রচার, মোবাইল ফোন, হ্যাঁ, ব্লুটুথ সংযোগ, এই সমস্ত আমরা এই সমস্ত মানে সিস্টেমকে আমরা অপারেট করতে পারি এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে। কেমন? নেক্সট আরেকটা হচ্ছে অনুতরঙ্গ বা মাইক্রোওয়েভ, হ্যাঁ, অনুতরঙ্গ বা মাইক্রোওয়েভ অনেক ভেরি লো, হ্যাঁ, অনুতরঙ্গ যেটাকে বলছি, তো তার জন্য দেখো 3 থেকে 300 গিগাহার্টজ, 3 থেকে 300 গিগাহার্টজে, যেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের মারফত বা রেডার সম্প্রচারের কাজে আমাদের কাজে লাগবে। ঠিক আছে? রেডার সম্প্রচারের জন্য কাজে লাগবে। তো এখানে দেখো কি কি দিয়েছে তোমাদের, এখানে টেলিভিশন দেখো বলছে না দূরদর্শন মানে টেলিভিশন দেখো দুটো রেঞ্জের মধ্যেই হতে পারে। তো একটা হচ্ছে দেখো 3 থেকে 300 মেগাহার্টজ, আর একটা হচ্ছে 300 মেগাহার্টজ টু 3 গিগাহার্টজ। তো দেখো এখানে 30 থেকে 300 গিগাহার্টজ দিয়েছে, আর কিলো তো যাবই না, কেন কিলো তো অনেকটাই লো, ঠিক আছে, আর যে স্বল্প ফ্রিকোয়েন্সি এগুলো হবে, এগুলো তো দিকে যাবই না। তো দেখো তোমার কাছে দুটো অপশন আছে, তুমি সি এবং ডি টাকে এলিমিনেট করতে পারো, 1 নম্বর আর ডি তে। তো দেখো এটা 300 গিগাহার্টজ অবধি চলে যাচ্ছে, 30 থেকে 300 গিগাহার্টজ, দেখো এটা 3 গিগাহার্টজ বলেছে, তাই না, 3 গিগাহার্টজ বলেছে, তার মানে টেলিভিশন সম্প্রচার আর এই 30 গিগাহার্টজে করতে পারবে না কখনো। কেন? তাকে যদি আসতে হয় 30 থেকে 300 মেগাহার্টজ আছে, দেখো 30 থেকে 300 মেগাহার্টজ আছে, তাহলে তোমাকে 1 নম্বর অপশনটা তোমাকে সঠিক হবে। কেন? 30 থেকে 300 মেগাহার্টজ, 30 থেকে 300 মেগাহার্টজের মধ্যে দেখো টেলিভিশন সম্প্রচার হয়। ওকে, তো এই ডাটাগুলো যে বললাম না, এই যে রেঞ্জগুলো বলছি, এই রেঞ্জগুলো খুব ইম্পর্টেন্ট, বারে বারে বলছি এই রেঞ্জগুলো অতি অবশ্যই মাথায় রেখো, কারণ এইগুলো যদি মাথায় থেকে যায় এখান থেকে এমসিকিউ হবেই হবে, বারে বারে বলছি, মানে মোস্ট ইম্পর্টেন্ট এই টেবিলটা মাথায় রাখা। ঠিক আছে? তো ওই জন্য দেখো টেবিলটা আমি তোমার বই থেকে আমি পিডিএফ করে রেখে দিয়েছি এখানে। ঠিক আছে? তো তোমরা অতি অবশ্যই যারা পাবে না বা এই কোশ্চেন থেকে তোমরা এটা কপি করে নেবে। ঠিক আছে? চলো, তো এটা মাথায় রেখো বাবু। নেক্সট কোশ্চেন কি বলছে, চলো সেকশন 2 মানে এসএ কিউ। ঠিক আছে? তো এসএ কিউ তে কি বলছে এখানে 2 এর থেকে 2 এর 4, সাধারণ ভূমি ট্রানজিস্টর বিবর্ধকের চেয়ে সাধারণ নিঃসারক ট্রানজিস্টরের বিবর্ধক বেশি পছন্দ করা হয় কেন? ঠিক আছে? কি হয় বাবু, যে দেখো সাধারণ ভূমি মানে কি কমন বেস এন্ড কমন ইমিটার। দেখো একটা কথা মাথায় রাখবে, তোমরা ট্রানজিস্টরের সম্বন্ধে তোমরা বিশেষ কিছু খুব একটা জানো না, তো তোমাদের সিলেবাসে যেভাবে ট্রানজিস্টর রয়েছে ওইভাবে ট্রানজিস্টরের একদম খুঁটিনাটি তোমরা হয়তো বুঝতে পারবে না, কারণ আমরাও তো পড়াই জানি,
তো ট্রানজিস্টর যদি তোমাদেরকে ভালো মতো পড়তে হয়, সে গ্র্যাজুয়েশনে ফিজিক্স অনার্সে না উঠলে ট্রানজিস্টর ভালো করে পড়ানো যায় না তোমাদের। তো যে মানে যতটুকু দেখো বেসিক আইডিয়া থাকে, তো বেসিক আইডিয়া পর্যন্তই তোমরা নেবে। তো বেশি কিছু তোমাদের অনেকটা বেশি ডিডাকশনে যেতে পারবো না, কেন না ভালো করে দিচ্ছে তোমাদের ট্রানজিস্টরের সম্বন্ধে খুব ভালো করে পুরো সিলেবাসটা দিয়ে দিলে সুবিধা। তো একটু একটু কেটে কেটে এমন ভাবে দিয়েছে, তো তার মানে যার জন্য তোমাদের সমস্ত স্যাররা খুব একটা বেশি ইলাবোরেট করে তোমাদের এক্সপ্লেন করতে পারেন না। তো কিছু করার নেই, তো কিছু কিছু জিনিস তোমাকে মনে রেখে বেরিয়ে যেতে হবে। তো দেখো কমন বেস আর কমন ইমিটার, বেসটা যখন কমন থাকবে আর্থিং থাকবে তোমরা মাথায় রাখবে, তখন তাকে কমন বেস বলবো। আর ইমিটার যখন আর্থিং থাকবে তো তাকে আমরা বলছি কমন ইমিটার। তো বলছে এটার অ্যাডভান্টেজ বেশি, এটার অ্যাডভান্টেজের কম। কেন না, একটা কথা মাথায় রাখবে, এটার ক্ষেত্রে না বিটার ভ্যালু খুব বেশি। বিটা মানে তোমরা কি জানো, প্রবাহ বিবর্ধক, তাই না? মানে কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা কমন ইমিটারের ক্ষেত্রে গ্রেটার হয় উইথ রেসপেক্ট টু তোমার সিবি, মানে কমন বেস। কমন বেসের থেকে কমন ইমিটারের বিবর্ধন মানে প্রবাহ বিবর্ধনাঙ্কটা খুব বেশি হয়, ঠিক আছে? তো যার ফলে বি যত বেশি হবে তত অ্যামপ্লিফাই বেশি করতে পারবে। হ্যাঁ, কারেন্ট বিবর্ধন মানে অনেক বেশি লার্জ করে দেখাবে, যার ফলে আমাদের ডাটার এরর কম আসবে। তো ওই জন্য আমরা কমন ইমিটার মোডটাকে বেশি বেছে নিই, কমন ইমিটার মোডটাকে বেশি বেছে নিই উইথ রেসপেক্ট টু কমন বেস। ক্লিয়ার? নেক্সট, এবার লজিক গেট কাকে বলে, এর অরের কোশ্চেন দিয়েছে। দেখো লজিক গেট কাকে বলে, তাই না? দেখো লজিক গেট কি জিনিস না তোমরা পড়ে এসেছো, তোমরা জানো অর গেট, অ্যান্ড গেট, হ্যাঁ, নট গেট বা ন্যান্ড, নর, অনেক কিছু তোমরা গেট পড়ে এসেছো। তো বর্তমানে এখানে দিয়েছে লজিক গেটটা কি না। দেখো লজিক গেট কিছুই নয়, লজিক গেটে তোমরা ডেফিনেশন বইতে পেয়ে যাবে, তাও আমি একটু বলে দিচ্ছি না। এমন একটা সার্কিট ড্র করব, এমন একটা ডিজিটাল সার্কিট ড্র করব যার ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা বুলিয়ান অ্যালজেব্রিক মেথডের সাহায্যে, যে ইনপুটে যদি আমি একটা ডাটা প্রোভাইড করি, আউটপুটে সেই ডিজিটাল ফরম্যাটেই ডাটা আসবে। ইনপুটে আমি যদি ডিজিটাল ডাটা শো করাই বা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আউটপুটে আমাকে ওই ডাটাই শো করাবে, ঠিক আছে? তো এর দেখো ইনপুট এবং আউটপুটের মাধ্যমে একটা ডিজিটাল সার্কিটকে রিপ্রেজেন্ট করা হয় এবং তাদের মধ্যে একটা যোগাযোগ থাকে, ইনপুট এবং আউটপুটের সঙ্গে একটা রিলেশন তৈরি হয়। তো যে গেটের মাধ্যমে তাকে আমরা বলছি একটা লজিক গেট, ঠিক আছে? লাইক তোমরা বলতেই পারো অর গেট, অ্যান্ড গেট, নেট গেট, হ্যাঁ, নট গেট, ন্যান্ড, নট, এক্সঅর, তাই তো অনেক কিছু রয়েছে বাবু গেট। তো পরে 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 আমাদের আসছে গেট টেট, এগুলো তোমাদের রয়েছে, পরে পরে করাচ্ছি, কেমন? তো এগুলো একটু মাথায় রেখো। হ্যাঁ, তো লজিক গেট বোঝা গেল। তো যেমন একটা ডিজিটাল গেট, যে কোনো একটা ডিজিটাল বর্তনীতে ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা কম্বিনেশন থাকে। ইনপুটে আমরা একটা ডাটা প্রোভাইড করলে আউটপুটে শো করাবে ডিজিটালি, ওকে? তো এই সমস্ত গেট, যে গেটের সাহায্যে হয় এই জিনিসটা, তাকে আমরা বলছি লজিক গেট, ঠিক আছে? তো তোমরা একটু লিখে নিও। হ্যাঁ, নেক্সট চলো কি বলেছে, এটা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। তো এখান থেকে মোটামুটি তোমাদের লং কোশ্চেন শুরু, ভালো করে পড়বে এটা। দেখো প্রাথমিকভাবে ভৌম স্তরে থাকা একটি হাইড্রোজেন পরমাণু একটি ফোটন শোষণ করে n = 4 স্তরে তোমরা হচ্ছে উত্তেজিত হয়, ঠিক আছে? মানে গ্রাউন্ড লেভেল থেকে, দেখি ভৌম স্তর থেকে গ্রাউন্ড লেভেল থেকে কি করলো, 4 নম্বর স্টেজে গেল, তাই না? তো ফোটনটির শক্তি নির্ণয় করো। দেখো ইজি ব্যাপার। তো এটা হচ্ছে যদি আমি নিউক্লিয়াস বলি একটা হাইড্রোজেন অ্যাটমে, তাই না? এটা একটা সেল রয়েছে, এটা একটা সেল রয়েছে, এটা একটা সেল রয়েছে, এটা একটা সেল রয়েছে, তাই না? তো বলছে গ্রাউন্ড স্টেট থেকে 4 নম্বর স্টেটে জাম্প করবে, 1 2 3 4, ঠিক আছে? সে 4 নম্বর স্টেটে জাম্প করবে, গ্রাউন্ড স্টেট থেকে সে 4 নম্বর স্টেটে জাম্প করলো। তো যার ফলে দেখো এটা তো লোয়ার এনার্জি স্টেট, তাই না? এটা তো লোয়ার এনার্জি স্টেট, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তাই তো 5 নম্বর, ওকে? 5 নম্বর আমরা বলছি, ক্লিয়ার? তো এরকম করে স্টেজে, ও তাহলে 4 নম্বর গো, এটাকে 1 নম্বর ধরে নিয়েছি, তো তাহলে নিউক্লিয়াসটাকে ভেতরে দেখো 1 2 3 4, 4 নম্বর স্টেজে আসছে, ওকে? তাহলে 4 নম্বর স্টেজে আসছে না? তাহলে আমরা জানি দেখো এর এনার্জি লো সবথেকে, এর এনার্জি দেখো যত উপরের দিকে যেতে যায় তত কি এনার্জি বেশি বাড়ে, এনার্জির মান বাড়তে থাকে। তাহলে একটা ইলেকট্রনকে গ্রাউন্ড থেকে দেখো 4 নম্বর কক্ষপথে যেতে হলে তাকে এনার্জি কেউ না কেউ সাপ্লাই করলে তবেই যেতে পারবে, না হলে তো যাবে না। তো দেখো এনার্জি এখানে সাপ্লাই করছে
আচ্ছা প্রাথমিক ভৌমস্তর থেকে একটা ইলেকট্রন একটা ফোটনকে শোষণ করলো, একটা ফোটন তাকে দেওয়া হলো, মানে একটা লাইট ফেলা হলো বলতেই পারো তুমি। তো একটা ফোটনকে সে অ্যাবজর্ব করলো, দিয়ে হায়ার এনার্জি স্টেটে গেল, তাই তো? বেশ, তাহলে এখানে তাহলে তার এনার্জিটা কত দেখো, আমরা কি জানি এনার্জির ফর্মুলা E ইকুয়াল টু কত জানি বলতো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে মাইনাস 13.6 বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ কি না? এই ফর্মুলা তো আমরা জানি, যখন গ্রাউন্ড স্টেট হয় তাহলে কত হয়, এটা 1 হয়ে যায়। তাহলে গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে আমি 1 নম্বর ধরে নিচ্ছি, তো কত হচ্ছে মাইনাস 13.6 হবে, হ্যাঁ কি না? এত ইলেকট্রন ভোল্ট হবে। আবার যখন 4 নম্বরে চলে আসছো, তাহলে কত হচ্ছে মাইনাস 13.6 বাই হচ্ছে কত n4 মানে 16 হয়ে যাবে, তাই তো? তো এটাকে দেখো ডিভাইড করো, ইলেকট্রন ভোল্ট 0.85 আসার কথা 4 নম্বরে আমাদের দূর মনে পড়ে, 13.6 বাই 16, হ্যাঁ 0.85, ওকে 0.85, হ্যাঁ কি না? তো দেখো এদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা বুঝতেই পারছো। তাহলে আমরা আবার বোর পস্টুলেট থেকে আমরা কি জানি, একটা এনার্জি থেকে যখন আরেকটা এনার্জি স্টেটে ইলেকট্রন জাম্প করে, একটা এনার্জি স্টেট থেকে আরেকটা এনার্জি স্টেটে যখন ইলেকট্রন জাম্প করে, তাই তো? তাহলে সেখানে কি হয়, একটা ফোটন তোমার একটা ফোটনের এনার্জি রিলিজ করে, হ্যাঁ কি না? তাহলে আমরা বলতেই পারি, তাই না? আমরা বলতেই পারি দেখো এদের মধ্যে ডিফারেন্স আমরা পজিটিভ নেব, নেগেটিভ তো নেবই না। দেখো শুধুমাত্র ডিফারেন্সটাই আমরা নেব, কি বলে বোঝাতে পারছি না। তো এখানে আমি শুধুমাত্র ডিফারেন্সটাই নেব। দেখো ফাইনাল এনার্জি স্টেট, এটা হচ্ছে ইনিশিয়াল এনার্জি স্টেট, তাই তো? মানে দেখো আমরা বলতে পারি ফাইনাল মাইনাস ইনিশিয়াল সমান কত এইচ নিউ, এটা হচ্ছে ফোটনের এনার্জি তো নাকি? তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা করে দাও কত না 4 নম্বরটা কত মাইনাস 0.85 মাইনাস অফ আবার মাইনাস 13.6, তার মানে এইটাই হচ্ছে এনার্জি ই ধরে নাও এই নিউটাকে। তাহলে এটা তাহলে কত হবে প্লাস হয়ে যাবে, মানে 13.6 থেকে এটা বাদ দাও, 13.6 তাহলে 12.75, তাই তো? তাহলে 12.75 হচ্ছে, ওকে। তাহলে ফোটনের এনার্জিটা কত 12.75, ইউনিটটা কি ইলেকট্রন ভোল্ট, আমি এদিকে লিখছি E ইকুয়াল টু কত না 12.75 ইলেকট্রন ভোল্ট ইভি ইউনিটে পেলাম কিন্তু এনার্জি, মাথায় রাখবে। যদি তোমাকে এখানে জুল ফরম্যাটে নিয়ে যেতে বলে, তাহলে দেখো আমরা প্রত্যেকই জানি 1 eV সমান কত জুল গো 1.6 * 10⁻⁻19 জুল হয়ে যাবে না? তাহলে এর সঙ্গে প্রোডাক্ট করে দাও, তাহলে 12.75 ইনটু কত হবে 1.6 * 10⁻⁻19, ওকে। এইটা হচ্ছে কি জুল ফরম্যাটে आंसर পেয়ে যাবে, ঠিক আছে? এটাকে দেখো প্রোডাক্ট করে নাও তোমরা, দিলে জুলে, তোমরা ইলেকট্রন ভোল্টই তোমরা রেখে দিয়ে দিলেই হবে, কোনো অসুবিধা নেই, কেমন? চলো তো দেখো এটা একদম ইজি কোশ্চেন, সিম্পল কোশ্চেন। এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখবে, এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ওকে। একটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এই ভ্যালুটাই হয়, ওকে। নেক্সট এই ফর্মুলাটা চলো, এরপরে কি বলছে, অ্যামপ্লিটিউড মডুলেশন তরঙ্গের পরিষ্কার তরঙ্গচিত্র অঙ্কন করো এবং মডুলেশন সূচকের রাশিমালা নির্ণয় করো। আগে দেখো অ্যামপ্লিটিউড মডুলেশন, তোমার মডুলেটেড তরঙ্গ, মডুলেশন কি প্রথমে না, মডুলেশন কি বলে বলো তো না, একটা কম রেঞ্জের মানে একটা স্মল সিগন্যালকে আমরা যখন কি করব, আমরা যখন কোনো বাহক তরঙ্গের উপরে বসাবো, কেন একটা স্মল সিগন্যাল বেশি দূর ক্যারি করতে পারে না, তার জন্য আমরা কি করি না একটা বাহক তরঙ্গ নিই, বাহক তরঙ্গের উপরে ওই স্মল তরঙ্গটাকে বসিয়ে দিলে তবেই কি হবে, ও অনেক দূর প্রপাগেট করতে পারে, যার ফলে আমরা সিগন্যাল ক্যাচ করতে পারি, তাই না? তাকেই তো বলি আমরা মডুলেশন। কোনো একটা সিগন্যালকে স্মল সিগন্যালকে যখন আমরা ক্যারিয়ার ওয়েভের সঙ্গে বসাবো, পেস্ট করব, তখন ক্যারিয়ার ওয়েভটা তাকে ক্যারি করে নিয়ে যাবে, তাকেই তো বলি মডুলেশন। বেশ, এবার এখানে মডুলেশন দু রকমের হতে পারে, একটা ফ্রিকোয়েন্সি মডুলেশন, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। তো এখানে বলেছে অ্যামপ্লিটিউড মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশন কি হবে, তোমার অ্যামপ্লিটিউডের ফ্ল্যাকচুয়েশন হবে বাট ফ্রিকোয়েন্সি সেম থাকবে, মাথায় রাখবে। তো ফ্রিকোয়েন্সি সেম থাকবে বাট অ্যামপ্লিটিউড মানে কি, ফ্রিকোয়েন্সি সেম থাকা মানে দেখো দুটো ওয়েভের মধ্যে ফ্রিকোয়েন্সি কি, দেখো এরকম হচ্ছিল তো, তো ফ্রিকোয়েন্সি সেম থাকছে বলতে দেখো এখানে অ্যামপ্লিটিউডও সেম আর ফ্রিকোয়েন্সি একটা গ্যাপ রয়েছে, এই একটা
তোমার লুপের মধ্যে তার নির্দিষ্ট গ্যাপ রয়েছে, হ্যাঁ কি না? তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে বাট ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, মানে কি হবে? আয়রন হবে। আচ্ছা আমি দেখাচ্ছি। তাহলে দেখো ভোল্টেজের রেসপেক্টে একটা টাইমের আমি একটা গ্রাফ তোমাকে ড্র করাচ্ছি। এটা হচ্ছে ভোল্টেজ, ওকে? কি হবে? দেখো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না বাট অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে। কি হলো ব্যাপারটা, বুঝতে পারছো কি? দেখো এইটা দেখো বাড়ছে কমছে, এইটা বাড়ছে কমছে, তাই না? এইটা বাড়ছে কমছে, বাট কিন্তু একটা মাথায় রাখবে যে এদের যে মধ্যে এই যে গ্যাপটা, এই যে সাপোজ আমি এই যে গ্যাপটা x, এইটাকে আমরা ধরলাম x সাপোজ, ঠিক আছে? তো এই যে গ্যাপটা, এইটা কিন্তু কমছে না, এটাও x এটাও x, শুধুমাত্র কি হচ্ছে বলো তো, এই যে অ্যামপ্লিটিউড মানে এইটা কমে যাচ্ছে, এইটা পরপর ডিকে হচ্ছে, এইটা পরপর ডিকে হচ্ছে, আবার কোথাও কোথাও বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই রকম মডিউলেশনকে আমরা বলবো অ্যামপ্লিটিউড মডিউলেশন, যার ফ্রিকোয়েন্সি সেম থাকবে। এখানে নিউ হচ্ছে কনস্ট্যান্ট, নিউ মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে কনস্ট্যান্ট বাট অ্যামপ্লিটিউড নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? অ্যামপ্লিটিউডটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে, ভ্যারিয়েবল হবে, কনস্ট্যান্ট নয়, ওকে? বেশ, মাথায় রেখো। এবার বলছি দেখো মডিউলেশন সূচকের রাশিমালা লেখো। তো দেখো মডিউলেশন সূচক, তাহলে মডিউলেশন সূচকে আমরা m সাফিক্স a দ্বারা রিপ্রেজেন্ট করছি, ওকে? তো এটা কি হয় না মডিউলেটেড তরঙ্গের বিস্তারের বিচ্যুতি বাই নন মডিউলেটেড। তাহলে কি হবে? প্রথমে বলছি মডিউলেট, মডিউলেট তরঙ্গের, মডিউলেট তরঙ্গের বিস্তারের বিচ্যুতি, বিস্তারের বিচ্যুতি বাই কি লিখবো? নন মডিউলেট, নন নন মডিউলেটেড তরঙ্গের বিস্তারের বিচ্যুতি, মানে নন মডিউলেটেড তরঙ্গের বিস্তারের রেসপেক্টে মডিউলেশন কতটা হয়েছে সেটা আমরা তাদের রেশিওটাকে বা তার কি করে মেজারমেন্ট করি আমরা নন মডিউলেটেড রেসপেক্টে মডিউলেটেড তরঙ্গের, তো তাকে তার যে সূচকটাকে বলছি আমরা মডিউলেশন সূচক, ঠিক আছে? তো এটা এখানে আরেকটা ইনফরমেশন তোমরা মাথায় রেখে দেবে যে মডিউলেশন সূচকের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে না, এর ম্যাক্সিমাম ভ্যালু হয় কত জানো? 1 এন্ড মিনিমাম ভ্যালু m এর মিনিমাম ভ্যালুটা হবে কত? মিনিমাম ভ্যালু হবে কত? 0, ঠিক আছে? তো এই দুটো ডাটা তোমরা একটু মাথায় রেখে দাও, ঠিক আছে? চলো নেক্সট। এবার দেখো আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ মানে গ্রুপ সি, মানে দেখো 3 নম্বর কোশ্চেনে চলে এলাম, মার্কস 3 তে চলে এলাম। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ কিভাবে আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, মানে এটা তো তোমরা স্টার মার্কিং তুমি 5টা দাও 4টা দাও যা পারো দাও, এখানে প্রচন্ড ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকেই করে যাবে, ঠিক আছে? চলো নেক্সট। আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ কিভাবে আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করে, তাই না? চলো দেখো ফার্স্ট আমরা আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটা লিখব। দেখো ই ম্যাক্স মানে একটা ইলেকট্রনের, দেখো তো দেখো যাদের যাদের এই থিওরি গুলো অসুবিধা হবে, দেখো এখানে তো তোমাকে ডিটেইলসে আমি ক্যালকুলেশন করাতে পারবো না, কেন এখানে রেস্ট্রিক্টেড এবং টাইমও একটা শিডিউল রয়েছে, টাইমে মেইনটেইন করতে হবে আমাকে। তো এখানে ডিটেইলস যারা ধরতে পারবে না, আমি হয়তো অনেকটা ফাস্ট করব এখানে। তো যারা দেখবে ডিটেইলসে বুঝতে চাইছো, আমার দেখো প্লে লিস্টে যাও, প্লে লিস্টে দেখবে ওয়ান শট সেকশন রয়েছে, ওতে 7টা না 8টা ওয়ান শট রয়েছে, তো সেগুলোতে ভিজিট করো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কিন্তু লিংকটা দিয়ে রাখছি, তো প্রত্যেকে দেখে নিও যাদের ডিটেইলসে দরকার, ঠিক আছে? তো এই মুহূর্তে দেখো তোমাদের জন্য ওয়ান শটটা খুবই ইম্পর্টেন্ট, আমি যেহেতু আগে করে রেখেছি মডার্ন ফিজিক্সের উপরে, তো ওই জন্য দেখো আমি আর এখানে খুব বেশি ডিটেইলস আমি করাবো না, ওকে? চলো দেখো একটা আইনস্টাইনের ইকুয়েশন আমরা কি জানি, ঠিক আছে? না দেখো একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কত হবে না, যে এনার্জিটা ফোটন পড়েছিল একটা প্লেটের উপরে, ওইটা থেকে আমরা যদি ওয়ার্ক ডান, যদি ওয়ার্ক ফাংশন যাকে আমরা বলছি W0 কার্য আপেক্ষক যদি আমরা বাদ দিই, তবে
ওই এনার্জিটা নিয়ে কি হবে, যে ইলেকট্রন একটা কাইনেটিক এনার্জিতে মুভ করবে। ওকে, বেশ, এটা দেখো। তো এটা হচ্ছে আইনস্টাইনের ইকুয়েশন। দেখো আইনস্টাইনের ইকুয়েশনকে বিভিন্ন রকম ভাবে সাজানো হয়, তো আমার দেখো যেটা দরকার আমি সেটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, তিন রকম মেথডে সাজানো যায়, তো আমরা বেকার মানে সবকিছু সাজিয়ে আমরা সময় নষ্ট করব না। তো দেখবে কোশ্চেন দেখবে কেমন তোমাকে ডাইরেকশনে নিয়ে যেতে চাইছে সেইটা ভালো করে বুঝবে, তারপরে অ্যান্সার দেবে। ঠিক আছে, এমনটা নয় এখানে হয়তো অনেক অনেক স্টুডেন্ট আমরা তো দেখছি এক্সাম নিচ্ছি, তাই এখানে তারা কি করছে, আইনস্টাইনের তিনটা ইকুয়েশন জানে, তিনটা ইকুয়েশন লিখে দিয়ে চলে আসে, আইনস্টাইনের ইকুয়েশন গুলো লিখে দিয়েছে, কিছু লাভ নেই। তো তোমাকে কি বলেছে, যে আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করতে হবে এই ইকুয়েশনকে কাজে লাগিয়ে, তাই না? তো চলে আসো প্রথমে